সকলের প্রতি স্রষ্টার শান্তি এবং রহমত বর্ষিত হোক। আজ 15 নম্বর ভিডিও, দ্রোহকালে নতুন বাংলাদেশ। এই বিষয়ে বিশেষ একটা প্রতিবেদন নিয়ে আমি জাকির হোসেন শেখ আমার নতুন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ জাকির হোসেন শেখ অফিসিয়ালে আপনাদের আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি। প্রথমেই বলে নিই যে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো কারোর সঙ্গে শত্রুতা নয়, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে, এমনকি পরিবার পরিজন, নিকটাত্মীয় বা বন্ধুবান্ধব সহ কারোর সঙ্গেই আপোষও নয়। এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমাদের নতুন চ্যানেলের পথ চলা শুরু হয়েছে, যা আপনাদের সমর্থন, সহযোগিতা এবং ভালোবাসা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। আবার বলছি, আজ আমাদের 15 নম্বর ভিডিও হচ্ছে দ্রোহকালে নতুন বাংলাদেশ। এই বিষয়ে বিশেষ একটা প্রতিবেদন। গত 10ই আগস্ট 2024 আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত সব্যসাচী বসু রায় চৌধুরীর বিশেষ লেখা অবলম্বনে আমাদের এই বিশেষ প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে ওই একই, দ্রোহকালে নতুন বাংলাদেশ। বলে রাখি, বলার সুবিধার্থে প্রতিবেদনের শব্দে এবং বানানে কিছু বদল ঘটলেও লেখকের নিজস্ব মতামতে তৈরি লেখকের মূল প্রতিবেদনের বিষয়বস্তুতে কোনো রকমের পরিবর্তন হয়নি। চলুন সংক্ষিপ্তভাবে জেনে নেওয়া যাক। আনন্দবাজার পত্রিকায় সব্যসাচী বসু রায়চৌধুরী লিখেছেন, বাংলাদেশের সাম্প্রতিক গণ অভ্যুত্থান এবং তার পরপরই দ্রুত তৈরি হওয়া সার্বিক অরাজকতা 17 কোটি মানুষের এই দেশটাকে নিঃসন্দেহে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড় করিয়েছে। কোনো কেতাবি ঢঙে পৃথিবীর কোথাও তো অদ্যাবধি অভ্যুত্থান হয়নি, হয় নাও। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। সমাজের ক্রমবর্ধমান অসন্তোষ কতটা নিখাদ এবং প্রশ্নহীন আনুগত্যের একান্ত দাবিদার শাসকের অপরিণামদর্শিতার কারণে, আর কতটা আঞ্চলিক বা বহিঃশক্তিগুলোর রাজনৈতিক এবং অন্যতর কূটকৌশলের জন্য, তার উত্তর পেতে সময় লাগবে। বস্তুত দেশের নাটকীয় পালাবদলের আকস্মিকতা এবং সতত পরিবর্তনশীল সামাজিক ও রাজনৈতিক চালচিত্রের প্রেক্ষাপটে এর বিচার করতে যাওয়া হয়তো এক ধরনের হঠকারিতাই। কিন্তু ভৌগোলিক অবস্থানগত কারণে এবং আর্থ রাজনৈতিক কারণে ক্রমবর্ধমান গুরুত্বের দেশটাতে এই পর্বান্তর দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া তথা বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর অঞ্চলে প্রভাব ফেলতে বাধ্য। সদ্য অভিষিক্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তুলনামূলক বিচারে পৃথিবীর পশ্চিম গোলার্ধের বহু দেশের কাণ্ডারীদের ঘনিষ্ঠ বলেই পরিচিত। সেই হিসাবে তাঁর সাময়িক শাসনের কাছে ওয়াশিংটনের প্রত্যাশা অনেক। দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ জনঘনত্বের এই দেশটাতে গণতন্ত্র বিপন্ন, এমন অভিযোগ আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ইউরোপীয় বেশ কিছু দেশের তরফেই ইদানিংকালে শোনা গিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের শপথের আগেই তার সঙ্গে যেভাবে আমেরিকা সুসম্পর্ক গড়তে প্রত্যাশী ছিল, তা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। অন্যদিকে এই অঞ্চলে দ্রুত অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রভাব বিস্তারকারী চীন বাংলাদেশের পরিবর্তনশীল পরিস্থিতির উপরে কড়া নজর রেখে চলেছে। এই প্রসঙ্গে কয়েকটা বিষয়ের সংক্ষিপ্ত অবতারণা করা জরুরি। নয়াদিল্লি ঘনিষ্ঠ হওয়ার পাশাপাশি সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনকালে ঢাকার সঙ্গে চীনের বাড়তে থাকা ঘনিষ্ঠতা ছিল সাউথ ব্লকের কর্তাদের কপালে ভাঁজ ফেলার বিষয়। 2 বছর আগে উদ্বোধন হওয়া 6 কিলোমিটার দীর্ঘ এবং 31,000 কোটি বাংলাদেশি টাকার বিনিময়ে তৈরি নজর কাড়া পদ্মা সেতুটা চীনের প্রযুক্তিগত সহায়তায় সেই দেশেরই একটা সংস্থা দ্বারা নির্মিত। বিগত 5 বছরে চীন বাংলাদেশকে অন্তত $3 বিলিয়ন আমেরিকান ডলারের সমমূল্য অর্থ ঋণ বাবদ দিয়েছে। সোনাদিয়া দ্বীপের কাছে চীনের সাহায্যে একটা গভীর সমুদ্র বন্দর নির্মাণের বিষয়েও দ্বিপাক্ষিক বোঝাপড়া তাৎপর্যপূর্ণ। এছাড়াও চীনের আর্থিক সাহায্যে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বাংলাদেশি প্রকল্প বর্তমানে নির্মীয়মান। কাজেই বাংলাদেশের ঘটনা প্রবাহে চীনের তীক্ষ্ণ নজর থাকা স্বাভাবিক। উল্লেখ্য যে শেখ হাসিনার সাম্প্রতিক চীন সফরকালে বেজিং শুধুমাত্র সর্বশেষ নির্বাচনে জয়ের জন্য আওয়ামী দলকে অভিনন্দনই জানায়নি,
চীনা বিবৃতিতে বাংলাদেশকে শান্তি এবং সুস্থিতি বজায় রাখার বিষয়ে অঙ্গীকারও করা হয়েছে। বাংলাদেশের নিজস্ব পরিস্থিতি বুঝে স্বাধীনভাবে আর্থিক বিকাশে ঢাকার উদ্যোগও চীনে প্রশংসিত হয়েছে। তা সত্ত্বেও সফররত প্রধানমন্ত্রীর মনে হয়েছিল যে তার এই সর্বশেষ সফরে তিনি প্রত্যাশিতভাবে গুরুত্ব বেজিংয়ে পাননি। প্রসঙ্গত তাঁর চীন সফরের প্রাক্কালে তখনকার বিরোধী এবং পর্বান্তরের পরবর্তী পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি নেতৃত্বের একাংশ বেইজিংয়ে সেদেশের কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করেছিলেন। এই সামগ্রিক প্রেক্ষাপটে বাংলাদেশের অশান্তি এবং নৈরাজ্য চীনকে সাময়িক উদ্বেগে রাখলেও আঞ্চলিক ভূরাজনৈতিক অঙ্কে এই দেশটা বেজিংয়ের গুরুত্বপূর্ণ তাস হিসাবে থাকবেই। চীনা উদ্যোগের বিসিআইএম অর্থাৎ বাংলাদেশ, চীন, ভারত, মায়ানমারের অন্যতম শরিক অবশ্যই কিন্তু ঢাকা। বাণিজ্যিক এবং সামরিক ক্ষেত্রেও চীন ও বাংলাদেশ বিগত 25 বছরে পরস্পরের ঘনিষ্ঠতর হয়েছে। 3 বছর আগে তাদের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল 12 বিলিয়ন আমেরিকান ডলার মূল্যমানের। এর মধ্যে বাংলাদেশে চীনের রপ্তানিকৃত পণ্যের পরিমাপই ছিল সিংহভাগ। সদ্য প্রাক্তন সরকার সম্পর্কে অতিরিক্ত নয়াদিল্লি ঘনিষ্ঠতার অভিযোগ উঠলেও আর্থিক সাহায্য এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামো নির্মাণে চীন কিন্তু মোটেই তেমন পিছিয়ে ছিল না। তবে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ উদ্যোগ মানে BRI এর মাধ্যমে বেজিং ঢাকাকে নিজস্ব প্রভাবের বলয়ে তীব্রভাবে আকর্ষণ করতে চাইলেও ভারত এযাবৎকাল নানা কারণে অনেকটাই বাড়তি সুবিধার জায়গায় ছিল বইকি। কয়েকটা বিষয় সেই সম্পর্কে নজর টানা এখানে প্রাসঙ্গিক। প্রথমেই বলতে হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ঐতিহাসিক ভূমিকা একেবারে এক নম্বরে থাকবে। 2 হচ্ছে চীনের তুলনায় ভারত এবং বাংলাদেশের ভৌগোলিক নৈকট্য। আর 3 হচ্ছে ভারতীয় ভূখণ্ডের মধ্যে দিয়ে ঢাকার নেপাল এবং ভুটানের সঙ্গে বাণিজ্যের সুযোগ, এই বিষয়ে BBIN উল্লেখযোগ্য। 4 হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে দুদেশের ক্রমবর্ধমান সহযোগিতা। 5 হচ্ছে দুদেশের স্থলসীমা চুক্তির মাধ্যমে ছিটমহল বিনিময়। 6 হচ্ছে দ্বিপাক্ষিক স্তরে উন্নত মানের সড়ক এবং রেল যোগাযোগ স্থাপন। 7 হচ্ছে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি পেয়ে 13 মিলিয়ন আমেরিকান ডলার মূল্যমানের হয়ে যাওয়া। এছাড়াও ছিল দুদেশের উপকূলে পরস্পরের জাহাজ চলাচলের বিষয়ে সমঝোতা। উত্তর পূর্ব ভারতের সাপেক্ষে বাংলাদেশে একদা আশ্রিত জঙ্গি সংগঠনগুলোকে ঢাকার নিয়ন্ত্রণের পদক্ষেপ বা বাংলাদেশের ভূখণ্ডের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের সংক্ষিপ্ততর সড়ক এবং বাণিজ্যিক যোগাযোগের ব্যবস্থার মতো নয়াদিল্লির পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত। এই ধরনের দ্বিপাক্ষিক প্রাপ্তি সত্ত্বেও বাংলাদেশের অপ্রাপ্তির অভিযোগও কিন্তু কম ছিল না। নয়াদিল্লি এবং ঢাকার এত নিবিড় সম্পর্ক থাকা সত্ত্বেও দুদেশের মধ্যে দিয়ে বয়ে চলা অন্তত 54টা নদীর জলবন্টনের বিষয়টা এখনও অমীমাংসিত, কিছু ক্ষেত্রে প্রায় আলোচনাই হয়নি, মানে অনালোচিত। বাংলাদেশের তরফে ভারতের সাপেক্ষে আক্ষেপ, অনুযোগ বা অভিযোগের এই তালিকা এবং সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে দিল্লির বিশেষ ঘনিষ্ঠতা কোনো ক্ষেত্রে বাংলাদেশে ভারত বিদ্বেষকে উস্কানি দিয়েছে। কূটনৈতিক সম্পর্কে শুধু স্মৃতির স্মরণই বেয়েত অতীতের কৃতকর্মের প্রতিদান সন্ধান একেবারে নিরর্থক। রাজনীতিতে আবেগ স্বাভাবিক, সম্পর্কেও আবেগ স্বাভাবিক, কিন্তু সমকালীন বিশ্ব রাজনীতিতে একটা দেশের সমাজ, একটা দেশের অর্থনীতির বাস্তবতা সম্যক অনুধাবন করে আঞ্চলিক বা ভূমণ্ডলীয় ভূ রাজনৈতিক সমীকরণকে স্মরণে রেখে ভবিষ্যতের বিদেশ নীতির রূপরেখা নির্মাণে নিজস্ব পছন্দের অগ্রাধিকার স্থির করাই বিধেয়। কোনো দেশের সমাজ বা কোনো দেশের রাজনীতি তো একমাত্রিক নয়, উভয়ই বহুগামী এবং বহুমাত্রিক। বাংলাদেশের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। নোবেল শান্তি পুরস্কার প্রাপক মোহাম্মদ ইউনূসের সরকার গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অরাজকতা অনাসৃষ্টির অচিরেই অবসান ঘটানোই নিশ্চিত উদ্যোগী হবে। এই সময় প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি নয়, প্রয়োজন পুনরুদ্ধারের, প্রয়োজন নবনির্মাণের রাজনীতির। এই পুনরুদ্ধার এবং নবনির্মাণ সংবিধানের, আইনের,
সুস্থ রাজনৈতিক সংস্কৃতির এবং পরমত সহিষ্ণুতার, তা না হলে আবেগের নৌকা কিন্তু অল্প সময়েই তলিয়ে যায়। বাংলাদেশে সংকট হলে এই উপমহাদেশও সংকটাপন্ন হবে। সে দেশের মাটিতে বর্তমানে গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার তুল্যমূল্য বিচারের সময় এটা নয়। শাসনের ক্রম হ্রাসমান বৈধতার নিরিখে সাম্প্রদায়িকতা এবং অসাম্প্রদায়িকতার ভেদরেখাটা মুছতে বসেছিল কিনা অনেকেই খেয়াল করেননি। তবে এই মৃত্যু উপত্যকা কোনোভাবেই বাংলাদেশের হতে পারে না। অবিলম্বে অনিশ্চয়তার অন্ধকার কাটিয়ে দেশবাসী নতুন ভোরের সন্ধান করবে, এই বিষয়ে পৃথিবীর বিভিন্ন দেশই কিন্তু প্রত্যয়ী। নয়াদিল্লিও উদ্যোগী হলে সেই নতুন সকালে ঢাকার হাত ধরতে সক্ষম। শপথের পরেই ভারতের প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়েছেন। পরিবর্তিত পরিস্থিতির যথাযথ পর্যালোচনার মাধ্যমে ভারত বাংলাদেশ সম্পর্কের নতুন তরি পাওয়ার এই সুযোগ। দ্রোহকালে যে কোনো সংকটই কিন্তু নতুন সুযোগ। একদম শেষে বলি, আমাদের নতুন এই চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়ালে আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক যে কোনো খবরের মধ্যে খবর, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণাত্মক প্রতিবেদন, শিক্ষা, ভ্রমণ, খাওয়া দাওয়া, খেলা, ধর্ম, রাজনীতি, অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হবে আশা করছি। জাকির হোসেন শেখ অফিসিয়ালের এইসব গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।